মধ্যপ্রাচ্যের আকাশে এমন এক ক্ষেপণাস্ত্র উঠছে যেটা সোজা যাচ্ছে না, আকাশে ঘুরছে, পাক খাচ্ছে, দিক বদলাচ্ছে। নিচে থেকে যারা দেখছে তারা বুঝতে পারছে না এটা কোথায় আঘাত হানবে। আর এই অনিশ্চয়তায় যেন পুরো মধ্যপ্রাচ্যের এই মুহূর্তের প্রতিচ্ছবি। কেউ জানে না পরের আঘাতটা কোথায় আসবে, কিন্তু সবচেয়ে শিউরে ওঠার মতো খবরটা হলো যে ভবনটি ধ্বংস করা হয়েছে সেটা কোনো সাধারণ স্থাপনা নয়, সেটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থাগুলোর একটি, ইসরায়েলের মোসাদের সদর দপ্তর। হ্যাঁ, ঠিকই শোনাচ্ছেন, মোসাদের হেডকোয়ার্টার। আর এই আঘাতটা করেছে ইরান। কিন্তু গল্পটা এখানে শেষ নয়, বরং এখান থেকে শুরু হচ্ছে এমন একটি অধ্যায় যেটা পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র চিরতরে বদলে দিতে পারে। চলুন গোড়া থেকে শুরু করি। গত কয়েক ঘন্টায় মধ্যপ্রাচ্যে যা ঘটেছে সেটা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় সামরিক ঘটনা। ইরান একযোগে একাধিক দেশের আক্রমণ চালিয়েছে। কুয়েত, বাহরাইন, জর্ডান, ইরাক, এমনকি ইসরায়েলের কেউ বাঁচায়নি। আর এই আক্রমণের ব্যাপ্তি এবং তীব্রতা দেখে পশ্চিমা বিশ্বের সামরিক বিশ্লেষকরা স্তম্ভিত হয়ে গেছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান এত ঝুঁকি নিল কেন? আর আমেরিকা $1 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করলো না? এই দুটি প্রশ্নের উত্তরের মধ্যে লুকিয়ে রয়েছে পুরো ঘটনার চাবিকাঠি। আসুন প্রথমে ইসরায়েলের কথাই বলি। গত কয়েকটি আক্রমণে ইসরায়েলের তুলনামূলকভাবে অক্ষত ছিল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেখানে ক্ষেপণাস্ত্র পড়ছিল তখন থেকেই ভেবেছিল ইসরায়েল বুঝি এবারও বেঁচে গেল। কিন্তু ইসরায়েলের সামরিক নেতৃত্ব জানতো এটা শান্তির আগের নীরবতা। তারা জানতো ইরান যেভাবে কুয়েত থেকে বাহরাইন, বাহরাইন থেকে জর্ডান, জর্ডান থেকে সৌদি আরব হয়ে ইরাক এবং সিরিয়া পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, সেই ক্ষেপণাস্ত্র একদিন না একদিন তেল আবিবে আসবেই। আর সেটাই ঘটলো। তেল আবিবে অবস্থিত মোসাদের প্রধান কার্যালয়ে ইরানের ভারী ক্ষেপণাস্ত্র আঘাত হানল। ভবনের একটি অংশ ধসে পড়ল। যে ভবনে বসে মোসাদের সবচেয়ে গোপন অপারেশনগুলো পরিচালিত হয়, সেখানে বসে গোটা মধ্যপ্রাচ্যের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করা হয়, সেই ভবনটি এখন ধ্বংসস্তূপ। ভাবুন একবার, মোসাদ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি, যে সংস্থা দশকের পর দশক ধরে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে, ইরানের সামরিক স্থাপনায় নাশকতা চালিয়েছে, সেই মোসাদ নিজের ঘরে আজ আগুন জ্বলছে। এটা শুধু একটি ভবন ধ্বংসের ঘটনা নয়, এটা একটি প্রতীকী আঘাত। এটি ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে বার্তা, তোমার সবচেয়ে গোপন, সবচেয়ে সুরক্ষিত জায়গাও আমাদের নাগালের বাইরে নয়। কিন্তু মোসাদের হেডকোয়ার্টারে কতজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, কতজন নিহত ও আহত হয়েছেন, এই তথ্য এখন পুরোপুরি আসেনি। তবে এতটুকু জানা গেছে যে সেখানে ব্যাপক তোলপাড় চলেছে। আর মনে রাখবেন, মাত্র একদিন আগে ইসরায়েলের চিফ অফ স্টাফ জামির স্বীকার করেছিলেন যে ইসরায়েলি সেনাবাহিনী ভেঙে পড়েছে, সৈন্যরা সেনাবাহিনী ছেড়ে যাচ্ছে, নাগরিকরা দেশ ছাড়ছে। এই স্বীকারোক্তির পর তিনি মোসাদের সদর দপ্তরে আঘাত, এটা কাকতালীয় নয়, এটা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কাঠামোর একটি পদ্ধতিগত পতনের চিত্র। এবার আসি সেই রহস্যময় ক্ষেপণাস্ত্রের কথায়। বাহরাইনে ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেটা দেখে সামরিক বিশ্লেষকরা চমকে উঠেছেন। এই ক্ষেপণাস্ত্র সোজা উড়ে যায়নি, আকাশে ওঠার পর এটা ঘুরতে শুরু করেছে, পাক খাচ্ছে, দিক বদলাচ্ছে। নিচ থেকে যারা দেখছিলেন তারা বুঝতে পারছিলেন না এটা কোথায় পড়বে। প্রতিরক্ষা ব্যবস্থা বুঝতে পারছিলেন না কোন দিকে ইন্টারসেপ্টর পাঠাবে। এটা কোনো সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, এটা ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, যেটা আকাশে থাকা অবস্থায় নিজের গতিপথ বদলায়। গত আক্রমণে ইরান দেখিয়েছিল ক্লাস্টার বোমা এবং আবরণযুক্ত ক্ষেপণাস্ত্র। এবার তারা দেখালো এই ঘূর্ণয়মান ক্ষেপণাস্ত্র। প্রতিবারই ইরান নতুন কিছু দেখিয়ে চমক দিচ্ছে, আর প্রতিবারই আমেরিকার $1 বিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। আর এখানে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা আসছে একটা ভিডিওয় দেখা গেছে যেখানে ইরানের একটি ক্ষেপণাস্ত্রকে আটকে একাধিক ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে। ইন্টারসেপ্টরগুলো কাজও করছিল, ক্ষেপণাস্ত্রের দিকে ধাওয়া করছিল, কিন্তু ক্ষেপণাস্ত্রটি যখন সব ইন্টারসেপ্টর এড়িয়ে গেল তখনই হঠাৎ করে তার গতি বিপুলভাবে বেড়ে গেল এবং সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানলো। এর মানে কি? এর মানে হলো ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে আমেরিকার আয়রন ড্রোম, প্যাট্রিয়ট কোনো কিছুই কাজ করছে না। $1 বিলিয়ন খরচ করে যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল সেটা এখন কাগজের দেয়ালের মতো ভেঙে পড়েছে। এবার আসি কুয়েতের কথায়। ইরানের সেনাবাহিনীর একটা অডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে কুয়েতে অবস্থিত আমেরিকার হাইমার্স রকেট সিস্টেম কিভাবে ধ্বংস করা হয়েছে। হাইমার্স যেখানে আমেরিকার সবচেয়ে উন্নত স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, যেটা ইরানের বিরুদ্ধে ব্যবহারের জন্যই মোতায়েন করা হয়েছিল, সেটাকে ইরান নিজেই ধ্বংস করে দিয়েছে। এটা কতটা বড় ঘটনা সেটা বোঝার জন্য একটু পেছনে যেতে হবে। হাইমার্স সিস্টেম ইউক্রেনের যুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং সেখানে এটা অন্তত কার্যকর প্রমাণিত হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে এটা
যেটাকে গেম চেঞ্জার বলা হয়েছিল, আর সেই গেম চেঞ্জারকে ইরানে ধ্বংস করে দিল কুয়েতের মাটিতেই। কুয়েতের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেখানে মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, নিজেদের সরকার ভুল সিদ্ধান্তের মাসুল দিচ্ছে সাধারণ নাগরিকরা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো সৌদি আরবের জন্য অপেক্ষা করছিল। ইয়েমেনের হুতি যোদ্ধারা ঘোষণা দিয়েছিল তারা লোহিত সাগরে সৌদি আরবের জন্য সম্পূর্ণ নৌ অবরোধ জারি করেছে। লোহিত সাগর, যেটা সৌদি আরবের বাণিজ্যিক জীবনরেখা, সেটা এখন সৌদির জন্য পুরোপুরি বন্ধ। বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রভাব কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে যে তথ্য তা জানা দরকার। বিশ্ব বাণিজ্যে প্রায় 12% এই লোহিত সাগরের মধ্যে দিয়ে যায়। সৌদি আরবের তেল রপ্তানির একটি বড় অংশ এই পথেই যায়। এটা বন্ধ হওয়া মানে সৌদির অর্থনীতিতে সরাসরি আঘাত করা। আর এই ঘোষণার পরপরে হরমুজ প্রণালীতে একটি সৌদি বাণিজ্যিক জাহাজে আক্রমণ হয়েছে। জাহাজটি আগুনে পুড়ে গেছে, সমুদ্রের বুকে ধোঁয়া উঠছে। এই আক্রমণের দায় ইরানের রেভলিউশনারি গার্ডের ওপর বর্তাচ্ছে। সৌদি আরব আসলে এতদিন একটা ভারসাম্যের খেলা খেলেছিল। একদিকে ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল, অন্যদিকে আমেরিকার ছত্রছায়াও থাকতে চাইছিল। কিন্তু এই দ্বৈত খেলা এবার তাদের বিপদে ফেলেছে। ইরান এবং হুথিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দুই নৌকোয় পা রাখলে ডুববে। এবার জর্ডানের কথা বলি। জর্ডানে আমেরিকায় মুওয়াফাক আল সালতি এয়ারবেসে ইরানের আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ঘাটির একাধিক ব্লক পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর এই আক্রমণে দুইজনে আমেরিকার সৈনিক নিহত হয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে। তাদের একজন মাত্র 19 বছর বয়সী তরুণ ইসাবেলা গাঞ্জালেস, আরেকজন 25 বছরের টাইলার জেমস ফাহান। একটু থামুন এখন। 19 বছর একটি মেয়ে যার পুরো জীবন সামনে পড়েছিল, সে আমেরিকার পক্ষে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চালাতে গিয়ে প্রাণ হারালো। কার জন্য? ইসরায়েলের জন্য। আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য, নাকি শুধু রাজনীতিবিদদের ক্ষমতার খেলার জন্য? এই প্রশ্নগুলো আমেরিকার ভিতরে এখন জোরালোভাবে উঠতে শুরু করেছে। এদিকে ইরাকের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার দৃশ্য ক্যামেরার মধ্যে ধরা পড়েছে। ইরাক আমেরিকার যে সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল, সেখানে ভাড়াটে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো, সেগুলো ইরান এমনভাবে ধ্বংস করেছে যে আমেরিকা এখন ইরাক ছেড়ে পালাচ্ছে। আর ইরান থামছে না। সবচেয়ে সাম্প্রতিক খবরে জানা গেছে ইরানের 66তম ব্রিগেড এবং সাবরিন বিশেষ বাহিনীর অবদান অভিমুখে অগ্রসর হচ্ছে। ট্রাকের পর ট্রাক সামরিক সরঞ্জাম বহন করে একটানা যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছে আগামী কয়েক ঘন্টার মধ্যে বুনিয়ান দ্বীপকে লক্ষ্য করে আরো একটি বড় অপারেশন হতে পারে। এর মানে কি? এর মানে হলো ইরান আর প্রতিক্রিয়াশীল যুদ্ধ করছে না। তারা আর বসে বসে অপেক্ষা করছে না কেউ আক্রমণ করুক তারপর পাল্টা মারবে। তারা এবার সরাসরি আক্রমণকারীর ভূমিকায়। তারা নিজেরাই উদ্যোগ নিয়ে আঘাত হানছে। এটা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের একটি মৌলিক পরিবর্তন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণে আসি। আমেরিকার ওপর ভরসা করে কুয়েত, বাহরাইন, জর্ডানের মতো দেশগুলো নিজেদের ভূমি আমেরিকার সামরিক ঘাঁটির জন্য ছেড়ে দিয়েছিল। তাদের বিশ্বাস ছিল আমেরিকার প্রতিরক্ষা ছাতার নিচে তারা নিরাপদ। কিন্তু আজ সেই ছাতা ছিঁড়ে গেছে। প্যাট্রিয়ট সিস্টেম কাজ করছে না, আয়রন ডোম কাজ করছে না, হাইমার্স ধ্বংস হয়ে গেছে, আমেরিকান সৈন্যরা মরে যাচ্ছে। আপনার কি মনে হয়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, নাকি এটা আমেরিকার আধিপত্যের শেষ শুরু? কমেন্টে আপনার মতামত জানান। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাসের প্রতিটি সাম্রাজ্যের পতন শুরু হয় তখনই যখন তার সামরিক শক্তি প্রশ্নবিদ্ধ হয়। আমেরিকার সেই মুহূর্ত কি এসে গেছে? সময়ই বলে দেবে। তবে মধ্যপ্রাচ্যের আকাশে যে ঘূর্ণয়মান ক্ষেপণাস্ত্র উঠছে, সেটা শুধু একটা অস্ত্র নয়, সেটা একটি নতুন যুগের ঘোষণা।